নূর ভাই আবার তার চাইতে কিছুটা ব্যতিক্রম। উনি এমনি আমরা যত খারাপই বলি, যত যাই কিছুই বলি, উনি অনেক সংগ্রামী, ত্যাগী, ওনার হিসাবটা অন্যরকম। কিন্তু রাশেদ খানের যে ব্যাপারটা, এটা দেখেন, ওরা একটা কমল বড়ুয়া গ্রুপ বানাইছিল, এবং এই রাশেদ খান জুলাই অভ্যুত্থানে কোথায় ছিল? নুরুল হক নূর যখন গ্রেফতার হয়, হ্যাঁ, তো উনি এর পরে কই ছিল? হ্যাঁ বলেন, উনি কই ছিল? ওনার কোনো ফুটেজ দেখাইতে পারবে কেউ? আমি চ্যালেঞ্জ করছি রাশেদ খানকে, হ্যাঁ, যে উনি একটা নুরুল হক নূরকে গ্রেফতার হওয়ার পরে দলের হাল ধরার দায়িত্ব রাশেদ খানের সেক্রেটারি, সে একটা বিবৃতি পর্যন্ত দিতে পারে না। আজকে হাসনাত সার্জিসকে সে যে কোনো ভাষায় কথা বলছে। হ্যাঁ, এই কথাবার্তা বললে একটু হুশ করে কথা বলবেন, কারণ আমরা তো আপনাদের আদ্যপান্ত সব জানি, ঠিক আছে? আপনি 2 দিন আগে নাসিরউদ্দিন পাটোয়ারিকে শুয়োরের বাচ্চা বলে গালি দিলেন। ভাই, এই একই শুয়োরের বাচ্চা আপনাকে নিঝুম মজুমদার বলেছিল একটা টক শোতে, ঠিক আছে? তখন সারা বাংলাদেশের সকল মানুষ আপনার পক্ষ নিয়েছিল। কিন্তু এখন আপনি কি করলেন? আপনি তো সেই নিঝুম মজুমদারের জায়গায় যায় পৌঁছাইলেন। কারণ হাসনাত সার্জিসদের যে অবদান গণ অভ্যুত্থানে, সেটি অস্বীকার করে গতকালকে বক্তব্য দিয়েছে। তো এই পুরো গণ অভ্যুত্থানের রাশেদ খান কোথায় ছিল? হ্যাঁ, মানে আমি প্রশ্ন করছি। ইভেন আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিব, সেটা হলো উনি বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হয়েছেন সচিব পদমর্যাদায়। আমি গণ অধিকার পরিষদ ছেড়েছি 23 সালের জুলাই অথবা অগাস্টে হবে, এরকম একটা সময়ে। তো আমরা যখন গণ অধিকার পরিষদ ছেড়ে আসছিলাম, অর্থাৎ ওই রাজনৈতিক দলের মধ্যে একটা ইন্টারনাল দ্বন্দ্ব হয়েছে, ওই দ্বন্দ্বের কারণে আমরা ছেড়ে আসছিলাম। দ্বন্দ্বের শুরুর দিকে রাশেদ খান ছিল রেজা কিবরিয়ার পক্ষে, অর্থাৎ সঠিক যেই গ্রুপটা ছিল ওই গ্রুপের পক্ষে। হ্যাঁ, যে এখানে নূর উল্টাপাল্টা করতেছে, এইটা বইলা সে তাদের প্রথমে পক্ষ নিছে। এরপরে একদিন পরে সে ঘুরে গেছে পুরোপুরি। হ্যাঁ, ঘুরে গেছে কেন? নুরুল হক নূর তাকে বলছিল যে রাশেদ খানকে সেক্রেটারি করে নতুন কমিটি দিবে, এই জন্য সে ঘুরে গেছে। সে তো বড় পদ পাইছে, বড় চেয়ার পাইছে, মিডিয়া ফেস করতে পারবে, সে হাইলাইট হবে, এই জন্য হচ্ছে সে ঘুরে গেছে। সে সঠিক জায়গায় ছিল না শেষ পর্যন্ত। তো আমরা তো রাশেদ খানের সাথে 18 সাল থেকেই আমার খুব ক্লোজলি ওঠা বসা, খুব ক্লোজলি আমরা আন্দোলন সংগ্রাম একসাথে করছি। তো বেশিরভাগ আন্দোলন সংগ্রামে রাশেদ খান একটা বাইক ছিল, তার শ্যালক চালাইতো। তো ওই বাইকটা সবসময় রেডি থাকতো। হ্যাঁ, ওই মিছিলের সামনে রেডি থাকতো। কোনো রকম একটু বাঁশির আওয়াজ পাইলে সে ওই বাইকে উঠা বহু দৌড় দিত, চলে যেত। রাশেদ খান মোদির আগমন বিরোধী আন্দোলনে, যেখানে হেফাজত ইসলামের 20 জন লোক মারা গেছে, আমাদের প্রায় 60 জন লোক গ্রেফতার হয়েছে, সেই জায়গায় রাশেদ খান একটা বিবৃতি পর্যন্ত দিতে পারে নাই। পুরো 1 মাস সে দাঁড়িয়ে রাখছে বড় বড়, যে সে পলিটিক্স করবে না, এত রিস্ক নিয়া, হ্যাঁ, সে এদিকে আগাবে না, এটা করবে না, ওইটা করবে। সে নানান ধরনের কথাবার্তা অনলাইনে বৈশা বলছে, এবং তার মুখের ভাষা এত জঘন্য। আমি কয়েকদিন আগেও পোস্ট করছিলাম যে সে কি পরিমাণ ভাষা সে ব্যবহার করে। রাশেদ খানের বাবা রাজমিস্ত্রির কাজ করতো, এটা মিথ্যা না, এটাই সত্য। হ্যাঁ, এবং ওই সময় উনি যখন জেলে গেছে, রিমান্ডে গেছে, হ্যাঁ, গোটা বিরোধী আন্দোলনের সময়, একেবারে প্রথমবার 18 সালে, তখন ওনাকে জেল থেকে বের করার জন্য আমরাই আপ্রাণ চেষ্টা করছি। আইনজীবীদের সাথে কথা বলা হতে শুরু করে একবারে জেলখানা, কোর্টের বারান্দা, সব জায়গায় আমরাই ঘুরছি, অল্প কয়েকজন মানুষ, হ্যাঁ, তার মধ্যে আমিও ছিলাম। এখন জুলাই অভ্যুত্থানের এই যে শুরু হওয়ার দিকে আমি ঢাকায় গিয়েছিলাম আমার ওয়াইফকে নিয়ে। তো সেখানে ওনাদের সাথে আমার রাজনৈতিকভাবে বিরোধ তৈরি হয়েছে, এটা সত্য, কিন্তু সবার সাথেই পার্সোনালি খুবই ভালো সম্পর্ক, এবং সেই সম্পর্কের জের থেকে সবার সাথে দেখা সাক্ষাতের একটা আগ্রহ প্রকাশ করি। এবং সেইখানে আমি অফিসে যাই, সেখানে সে টেবিল চাপড়ায়া, তখন এই যে মাহফুজ ওরা এই যে এত কথা বলে না, মাহফুজ তখন সেখানে ছিল। এই যে এই জুবায়ের নামে একটা ছোট ভাই আছে, ও তখন ছবি তুলে দিছিল, আমার বউকে গলায় মালা দিছে, সে আমাকে গলায় মালা দিছে। মানে ওরা বুঝাইতে চাইছে যে আমরা ভুল ভ্রান্তির মধ্যে ছিলাম, সেই জায়গা থেকে আইসা আবার গণ অধিকার পরিষদ করতেছি। কিন্তু না, আমি স্রেফ তার সাথে দেখা করতে গেছিলাম, নূর ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম, যে আন্দোলনের কি পরিস্থিতি, আপনাদের অবস্থান কি, এই ধরনের বিষয় নিয়ে কথা বলছি। তো নূর ভাইকে আমরা যত খারাপই বলি, সে মাঝে মাঝে কিছু ব্যক্তিগত স্বার্থে কাজ করে, কথা বলে, কিন্তু ওনার পুরো মোটিভ দলের স্বার্থে। এখন একটা মানুষ দলের স্বার্থের ঊর্ধ্বে উঠা যদি জনগণের স্বার্থে কাজ করে, কথা বলে, তাহলে সেটা প্রকৃত নেতার বৈশিষ্ট্য। এবং উনি মাঝে মাঝে এটাও করে যে দল এবং সবকিছুর ঊর্ধ্বে উঠা উনি জনগণের স্বার্থেও মাঝে মাঝে কথাবার্তা বলে, এখনো দেখবেন সেটা বলে। তো নূর ভাই আবার তার চাইতে কিছুটা ব্যতিক্রম। উনি এমনি আমরা যত খারাপই বলি, যত যাই কিছুই বলি, উনি অনেক সংগ্রামী, ত্যাগী, ওনার
হিসাবটা অন্যরকম, কিন্তু রাশেদ খানের যে ব্যাপারটা, এটা দেখেন ওরা একটা কমল বড়ুয়া গ্রুপ বানাইছিল এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাইরে যেয়া অন্যদেরকে ডোমিনেট করা হইতো, অন্যদেরকে গালিগালাজ করা হইতো, অন্যদেরকে ফ্লোর না দেওয়ার ব্যাপারে কথা হইতো, অন্যদেরকে টকশোতে না পাঠানোর ব্যাপারে কথা হইতো, অন্যদেরকে মাইক না দেওয়ার ব্যাপারে কথা হইতো, অন্যরা স্লোগান দিতে পারতো না। হ্যাঁ, ওনাদের সিন্ডিকেটটা এরকম ছিল। তো এই রাশেদ খান জুলাই অভ্যুত্থানে কোথায় ছিল? নুরুল হক নূর যখন গ্রেফতার হয়, হ্যাঁ, তো উনি এর পরে কই ছিল? হ্যাঁ বলেন, উনি কই ছিল? ওনার কোনো ফুটেজ দেখাইতে পারবে কেউ? আমি চ্যালেঞ্জ করছি রাশেদ খানকে, হ্যাঁ, যে উনি একটা নুরুল হক নূরকে গ্রেফতার হওয়ার পরে দলের হাল ধরার দায়িত্ব রাশেদ খানের সেক্রেটারি, সে একটা বিবৃতি পর্যন্ত দিতে পারে না। আজকে হাসনাত সার্জিসকে সে যে কোনো ভাষায় কথা বলছে। হ্যাঁ, অথচ দেখেন হাসনাত সার্জিস, নাহিদ অথবা আসিফ, এদের নেতৃত্বেই সারা বাংলাদেশের জনগণ, সকল রাজনৈতিক শক্তি তারা রাজপথে নেমে এসেছে। অনেক মানুষ গুলি খাইছে, আহত হয়েছে, নিহত হয়েছে, অনেকে অঙ্গহানি হয়েছে, চোখ হারাইছে, অনেক ঘটনা ঘটছে। শেখ হাসিনার পতন হয়েছে, সেটা এই আসিফ নাহিদদের এই নেতৃত্বে। এখন যদি উনি আইসা বলে যে হাসনাতকে, সার্জিসকে তারা শেখ হাসিনার এইটা ওইটা নানান ধরনের কথাবার্তা বলে, আরে ভাই, শেখ হাসিনাকে তো আপনিও মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী, দেশনত্র নানান ভাষায় কথাবার্তা বলছেন না? বলছেন, তো সেইগুলার ফুটেজ এখন বের হইতেছে না? তো আপনি ওই সময় কেন পা চাটছেন? আপনি এখনো যেরকম চাটছেন, চাটতে চাটতে আজকে এই পর্যন্ত চলে আসছেন। কারণ আপনার দেখা দেখে আপনার বাকি যারা আছে এরাও চাটা শুরু করছে। ঠিক আছে, সবাই কথাবার্তা বললে একটু হুশ করে কথা বলবেন, কারণ আমরা তো আপনাদের আদ্যপান্ত সব জানি। ঠিক আছে, আপনি একবার তখন আপনি কি বললেন? টেবিলে থাপ্পড় মেরে বললেন যে শেখ হাসিনা চীন সফর এবং ভারত সফর ব্যর্থ হয়েছে, যার কারণে এই যে এদেরকে ডিজিএফআই এর মাধ্যমে নামায় দিছে রাজপথে, 2 দিন পর আন্দোলন মাইনা নিবে, দাবি মাইনা নিবে, আন্দোলন শেষ। ঠিক আছে, এটা আপনি বলছেন রাশেদ ভাই, এবং অনেক মানুষ সেখানে ছিল। ঠিক আছে, অনেক মানুষ সেখানে ছিল, আপনি এটা বলছেন। আমি বলছিলাম, ভাই আপনি সবাইকে শত্রু মনে করেন না, আমি আপনার বিরোধিতা করি, আমি আপনার সমালোচনা করি, আমি আপনার শত্রু না। ঠিক আছে, সমালোচনার যদি আপনি সহ্য করতে না পারেন, আপনার রাজনীতি করার তো দরকার নাই ভাই। আপনি বের হয়ে যান। আপনি 2 দিন আগে নাসিরউদ্দিন পাটোয়ারিকে শুয়োরের বাচ্চা বলে গালি দিলেন। ভাই, এই একই শুয়োরের বাচ্চা আপনাকে নিঝুম মজুমদার বলেছিল একটা টকশোতে। ঠিক আছে, তখন সারা বাংলাদেশের সকল মানুষ আপনার পক্ষ নিয়েছিল। কিন্তু এখন আপনি কি করলেন? আপনি তো সেই নিঝুম মজুমদারের জায়গায় যায় পৌঁছাইলেন। তো যেটা কথা সেটা হয়েছে, তারপরে আমার নূর ভাইয়ের সাথেও মিটিং হয়েছে। নূর ভাইকে বললাম, বলার পরে সে খুবই অ্যাপ্রিসিয়েট করলো। এবং তখন একটা বিষয় নিয়ে কথা হয়েছিল যে তারেক ভাইদের যে গ্রুপটা ছিল, অর্থাৎ জামান টাওয়ারে যে গ্রুপটা বসতো, সেই গ্রুপ এবং নূর ভাইয়ের গ্রুপ, এই 2টা গ্রুপ একত্রিত হতে চাচ্ছিল। তারা বলছে যে তোমার সাথে তারেক ভাইয়ের খুবই ভালো সম্পর্ক, জামান ভাইয়ের সাথে ভালো সম্পর্ক, তোমরা একটু কথাবার্তা বলো। এখন তো বুঝোই যে 24-এ নির্বাচন হওয়ার পরে সকল রাজনৈতিক দল ঘরে ফিরে গেছে, রাস্তায় কোনো লোক বেরোচ্ছে না। ঠিক আছে, আমরা একটা প্রোগ্রাম দিলে 50 জন 70 জনের বেশি লোক হচ্ছে না, যেখানে আমার প্রায় 400-500 একটা প্রোগ্রাম ডাক দিলে হয়ে যেত। আরে ভাই, আপনি যদি প্রতিনিয়ত জনগণের সাথে, আপনার দলীয় নেতাকর্মীর সাথে বাটপারি করেন, তাহলে তো লোক আপনি পাবেন না ভাই, এটাই স্বাভাবিক। ঠিক আছে, এখন আপনার পিছনে কয়জন আছে? এখন আপনি রাজনৈতিক সহকারী হইছেন, প্রধানমন্ত্রীর খুব কাছাকাছি থাকেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসেন। হ্যাঁ, তো আপনার এখন কয়জন লোক হয়েছে? আপনি ওই দিন দেখলাম যে ফুটবল মাঠে যায় হাত নাড়াইতেছেন, কোনো একটা মানুষ আপনাকে রেসপন্স করলো না। আপনার কি লজ্জা শরম হয় না এটা দিয়ে, যে আপনি বিপ্লবীদেরকে বলতেছেন যে তারা শেখ হাসিনার লোক? হ্যাঁ, তাহলে শেখ হাসিনার লোক হলে তারা আন্দোলনকে এই পর্যন্ত কিভাবে নিয়ে আসলো বলেন আপনি? তো আপনার তো এটার কোনো অ্যান্সার নাই। আপনি আরো অনেক কিছু করছেন, আমি আপনার আরো 1000টা ল্যাকিংস বলতে পারবো। আপনি আসলে পলিটিক্স করার যোগ্যতাই আপনার নাই। আপনি যে কমল বড়ুয়ার নাম নিয়ে আপনি কয়বার বহিষ্কার হয়েছেন বলেন? সবাই মিলে আপনারে বহিষ্কার করছে, ঠিক না? করছে তো। এরপরে আপনি যে মোটর সাইকেল দিছে, আপনাদের কারা কয়টা দিছে, কিভাবে ভাগযোগ করে নিছেন, এটা তো আমরা জানি। ঠিক আছে, চিকিৎসার জন্য ছেলেপেলেদেরকে টাকা পাঠাইতো মানুষজন, এই যে আনাম চাচা, এরপরে মাসুম ভাই, এরা লন্ডন আমেরিকা থেকে টাকা পাঠাইতো, সেই টাকা আপনারা কিভাবে মাইরা দিচ্ছেন? আপনাদের সিএনজি ভাড়া, আপনাদের যাতায়াতের ভাড়া, আপনাদের অফিস খরচ, আপনাদের বাসার খরচ, সবকিছু তারা পাঠাইতো, ঠিক না? তো এটা তো এই যে সিস্টেমকে গড়ে তোলার জন্য তারা ডোনেশন করতো, কিন্তু আপনারা কি করতেন? সেইটা দিয়া দামি দামি পাঞ্জাবি কিনতেন। হ্যাঁ, এটা বিভিন্ন ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন। অর্থাৎ পার্টি গ্রো করার জন্য যে টাকা পয়সা আসতো, সেটা আপনি এই ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন। আপনি রাশেদ খান কখনো কাউকে এক কাপ চাও খাওয়ান নাই, ঠিক আছে? আপনার গাড়ি চালাইতো, ওই আপনার শ্যালক চলে যাওয়ার পরে মাহমুদুল নামে একটা ছেলে আপনার দিয়ে আসতো, আপনি তাকে 20 টাকা সাদেন যে নাও 20 টাকা, অথচ ও বাইক দিয়া তেল পুইরা তারপরে যায় আপনাকে সেই ক্যান্টনমেন্টে থাকতেন সেখানে দিয়ে আসতো, ঠিক আছে? তো ক্যান্টনমেন্ট তো সেফ জায়গা, আপনি যেখানে থাকতেন, ঠিক না? তো রাশেদ ভাই,
অনেক কথাই বলছি, আমরা আরো কথা বলতে পারি, আমাদের ভিতরে অনেক কষ্ট আছে। এই যে হাজার হাজার মানুষের ক্যারিয়ার আপনারা নষ্ট করছেন। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের পরে, ঠিক আছে, কেউ কি ভেবেছিল যে আমার রাজনীতি করতে হবে? কেউ কি ভেবেছিল যে আমার ডাকসু ইলেকশন করতে হবে, সেখানে আপনাদেরকে সাপোর্ট দিতে হবে? কিন্তু আমরা অকুণ্ঠ সাপোর্ট আপনাদেরকে দিয়ে গেছি। বিনিময়ে আপনারা কি করছেন? আমাদেরকে ল্যাং মারছেন। যেখানে জনপ্রিয়তা দেখছেন, যার জনপ্রিয়তা দেখছেন তাকেই ল্যাং মারছেন।